আজকে যাবি না? ঠিক আছে, চল একসাথে। ওকে। জি আপু বলুন। আসসালামু আলাইকুম আপু, আমি চারু বিনতে ফয়সাল আপনাদের এখানে ইন্টারভিউ দিতে এসেছি। একটু অপেক্ষা করুন আপু, আমি একটু স্যারের সাথে কথা বলে জানাচ্ছি। হ্যালো। আসসালামু স্যার, একজন আপু এসেছেন ইন্টারভিউ দিতে। হ্যাঁ, দাও। আপু আপনি যেতে পারেন, এদিকে রুমটায়। মে আই কাম ইন স্যার? খামেন, বসো। আমরা তো আসলে এক্সপেরিয়েন্সড লোক চেয়েছি, কিন্তু এখানে যা দেখতে পাচ্ছি তাতে তো এর আগে আপনি কোথাও কাজ করেননি। আর আমরা যে বিজ্ঞাপনটা দিয়েছি তাতে কিন্তু আমরা লিখে দিয়েছিলাম যে 2 বছরের অভিজ্ঞতা লাগবে। স্যার, স্যার, চাকরিটাও আমার খুব দরকার। আমরা তো আসলে এক্সপেরিয়েন্সড লোক চেয়েছি। আপনার এখানে চাকরি হয়নি, অন্য কোথাও হবে, চেষ্টা করতে থাকুন, হয়ে যাবে। না স্যার, আমার চাকরি কোথাও হবে না। কেন? যে কারণে আপনার কোম্পানিতে হচ্ছে না। মানে? স্যার, যদি অনুমতি দেন তাহলে একটা কথা বলি। বলুন। আজ আমার এক্সপিরিয়েন্স নেই বলে আপনার কোম্পানিতে আমার চাকরিটা হলো না। আবার অন্য কোনো কোম্পানিতে তো এই একই কারণে আমার চাকরিটা হবে না, এটাই তো স্বাভাবিক। আচ্ছা স্যার, কোথাও যদি কাজ করার সুযোগ না পাই তাহলে এক্সপিরিয়েন্সটা কোথা থেকে পাবো বলতে পারেন? আমি বলছিলাম যে না স্যার, আপনাকে কিছু আর বলতে হবে না। আমার মতো বেকারত্বের অভিশাপ নিয়ে বিভিন্ন অফিসের দ্বারে দ্বারে যারা ঘুরে বেড়ায় তাদের জন্য আপনার মতো বড় বড় মানুষদের আসলে কিছুই বলার থাকে না। আচ্ছা স্যার, থ্যাংক ইউ, আমি আসি। শুনুন, আসুন। বসুন। আপনার কথাগুলো সত্যি। কোথাও না কোথাও শুরু না করতে পারলে এক্সপেরিয়েন্সটা হবে কোত্থেকে? আরিফ সাহেব, আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার রেডি করুন, আমি একটি মেয়েকে আপনার কাছে পাঠিয়ে দিচ্ছি। ওকে। আমি আপনাকে খুশি করার জন্যই চাকরিটা দিচ্ছি না, আপনার কাছে আমি যা শিখলাম সেটা কাজে লাগাবার জন্যই চাকরিটা দিচ্ছি। আমার জন্য দোয়া করবেন স্যার।
সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আরে তোমাকে কিছু না, বসো বসো বসো। স্যার, আজ আমার খুব খুশির একটা দিন। কেন, আজ তোমার জন্মদিন নাকি? আজ আপনার এই অফিসে আমার 1 মাস পূর্ণ হয়ে গেল, তাই প্রথম বেতন পেয়েছি আজ। আপনার জন্য ছোট্ট একটা গিফট। আচ্ছা, তোমাদের মতো ছেলে মেয়েরা চাকরিতে প্রথম মাসের বেতন পেয়ে বাবা মায়ের জন্য গিফট নিয়ে যায়, আর তুমি নিয়ে এসছো আমার জন্য? স্যার, আমার তো বাবা নেই, মা আছে, তাও অনেক দূরে। তাছাড়া আমি তো আপনাকে আমার বাবার মতোই দেখি, বাবার মতোই শ্রদ্ধা করি, ভালোবাসি। তোমার কথাবার্তা, তোমার আচার ব্যবহার, এগুলো আমাকে মুগ্ধ করছে। স্যার, গিফটটা খুলে দেখুন না, আপনার পছন্দ হয় কিনা। স্যার, আপনার পছন্দ হয়েছে? চমৎকার, চমৎকার একটি গিফট তুমি আমাকে দিলে। তুমি কেমন করে পারো আমাকে ছাড়া এভাবে থাকতে? কিভাবে পারলে আমাকে ছেড়ে চলে যেতে? তুমি ভালো আছো তো? কোথায় তুমি? বাই। হ্যাপি বার্থডে স্যার। মানে কি, আজকে আমার বার্থডে নাকি? জি স্যার। থ্যাংক ইউ, কিন্তু আজকে যে আমার বার্থডে সেটা তুমি জানলে কি করে? স্যার, সেদিন আপনার পার্সোনাল ফাইলটা গুছিয়ে রাখতে বলেছিলেন, সেটা গুছিয়ে রাখতে গিয়ে আপনার জন্মদিনের ডেটটা পেলাম। বাহ, বসো বসো বসো। তোমাকে যতই দেখছি ততই সারপ্রাইজ হচ্ছি। তুমি আমাকে জন্মদিনের গিফট দিলে, আমারও তো কিছু করা উচিত। তুমি আজকে দুপুরে আমার সঙ্গে লাঞ্চ করবে। লাঞ্চ করতে করতে তোমার জীবনের গল্প শুনবো, আর তোমার বাবা মার কথা শুনবো, ঠিক আছে? স্যার, আমার জীবনের গল্প? কেন, বলতে চাও না? না না স্যার, আপনি তো আমার বাবার মতো। বাবাকে তো সব কথাই বলা যায়। বাবার মতো? কখনো তো একবার বাবা বলে ডাকলে না? আমি আপনাকে বাবা বলে ডাকবো স্যার? হ্যাঁ, আজ থেকেই তুমি আমাকে বাবা বলে ডাকবে। সত্যি স্যার? আবার স্যার? সরি বাবা। এত কম সময়ে এসে
কিভাবে যে অফিসের সব কাজ করে আয়ত্ত করে নিল একমাত্র ছাড়ো আপারই জানা আছে। আমাকেও শিখতে হবে ওনার থেকে। খেতে খেতে তোমার জীবনের গল্প শুনি, ঠিক আছে? বল। সিরাজগঞ্জ জেলা শহরের রাস্তায় একবার রিকশায় উঠতে গিয়ে একটা মানিব্যাগ কুড়িয়ে পেয়েছিলাম। সেই মানিব্যাগটা ফেরত দিতে গিয়ে ওর সাথে আমার পরিচয় হওয়ার পর থেকে মাঝে মাঝে কথা হতো। সেই মাঝে মাঝে কথা হওয়াটা কখন যে একটা রেগুলার রুটিনে পরিণত হলো আমরা কেউ টেরই পাইনি। কথা বলাটা একটা সময় নেশার মতো দাঁড়ালো। সেই থেকেই আমাদের সম্পর্কের শুরু, আর আমরা স্বপ্নের পথে হাঁটতে থাকি। এর মধ্যে খবর পেলাম গোপনে আমার বিয়ে নিয়ে আমার মা অনেক দূর এগিয়ে গেছে। আমরা দুজনেই ওই ছেলেটার সাথে ফোনে কথা বললাম, বিয়েটা ভেঙে দিলাম। তারপর গোপনে আমরা দুজন বিয়ে করে ফেললাম। আমি কি ভুল করলাম রে রুমা? চিন্তা করিস না, আপাতত তো তোদের বিয়ের খবরটা কেউ জানে না। 2-1 মাস পর আমি ছোট মাকে ম্যানেজ করে তোদের আবার বিয়ে দিয়ে দেব। তুই বড় আপাকে বুঝিয়ে বলবি তো? অবশ্যই। তুই পরশু বড় আপার বাসায় পৌঁছানোর আগে আমি বড় আপাকে সব বলে ম্যানেজ করে ফেলব। আর তাছাড়া বড় আপা তো তোকে আর আমাকে একদমই পার্থক্য করে দেখে না। কি ভাবছো? না, ভাবছি যে এরপরে কি হবে। আমিও তাই ভাবছি, এরপরে কি হবে? অনেক কিছুই হবে। আগামী পরশু তোদের ফুলসজ্জা। বিয়ের 1 সপ্তাহ পরই ওর অফিস থেকে ঢাকায় ট্রান্সফার লেটার চলে আসলো। পরে ওর বদলির সময় আমার মাকে বুঝিয়ে ঢাকায় মাস্টার্স করার কথা বলে আমরা দুজনেই আমার চাচাতো বোনের বাসায় গিয়ে উঠি। তারপর কিছু সময় খুব আনন্দে খুব সুখে কেটে যায়। হঠাৎ ও একদিন অফিস থেকে আমাকে ফোন করে বলল ওর খুব কাছের কোনো আত্মীয় নাকি খুব অসুস্থ, তাকে দেখতে ওর বাড়ি যেতে হবে। আমি ওকে কিছুই বলার সুযোগ পেলাম না। ও চলে গেল। ঘন্টা 2 পরে বাড়িতে ঠিকমতো পৌঁছেছে কিনা সেটা জানার জন্য ফোন করি। আপনার ডায়ালকৃত নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। অনুগ্রহে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন। ধন্যবাদ। আপনার ডায়ালকৃত নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। অনুগ্রহে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন। ধন্যবাদ।
ওর ফোনটা বন্ধ পাই। তারপর দিন কেটে যায়, সপ্তাহ, মাস, বছর। আমি আজও জানতে পারিনি ও বাড়িতে পৌঁছেছে কিনা, কোথায় গেল, কেন গেল, কিভাবে গেল, বেঁচে আছে নাকি মরে গেছে, আমি আজও জানতে পারিনি। ওকে আমি হৃদয়ের এমন একটা জায়গায় বসিয়ে রেখেছি, চাইলেও কোনোদিনও আমি ওখানে আর কাউকে জায়গা দিতে পারবো না। ওকে আমি সরাতে পারবো না, আবার ঘৃণাও করতে পারি না। ওর কথা ভাবতে ভাবতে আমি অনেক অসুস্থ হয়ে গিয়েছিলাম। আমার চাচাতো বোন আমাকে সেই সময় অনেক সাহস দিয়েছে, অনেক সেবা করেছে, আমাকে সুস্থ করে তুলেছে। ওর পরামর্শেই আমি চাকরির জন্য রাস্তায় নামি, বিভিন্ন প্রতিষ্ঠানে সিভি জমা দেই, প্রচুর ইন্টারভিউ দেই। তারপর কিভাবে যেন একদিন আপনার প্রতিষ্ঠানে আমার স্বপ্নের চাকরিটা হয়ে গেল। আমি আসলে তোমাকে কি বলে সান্ত্বনা দেব আমি বুঝতে পারছি না। আমার আর বাঁচতে ইচ্ছে করে না বাবা। তোমার এই সমস্ত কথা শুনে কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে। কি বলবো, আমি শুধু দুহাত তুলে আল্লাহর কাছে এই প্রার্থনা করতে পারি যেন তুমি তোমার জীবনে শান্তি, সুখ সব কিছু ফিরে পাও। বাবা, যেহেতু তোমাকে আমাকে বাবা বলে ডাকার অধিকার দিয়েছি, সেহেতু আজ থেকে তুমি আমার আরেকটি মেয়ে। অনেক দুঃখের মাঝে থেকেও আজ আমি অনেক সুখী বাবা। সুখী হবার জন্যে অনেক কিছুর প্রয়োজন হয় না রে মা। বাবা, সত্যি আপনি অনেক ভালো একজন মানুষ। মারে, বাবারা সবসময় ভালো হয়ে থাকে। কোনোদিন আমাকে দূরে সরিয়ে দেবেন না তো বাবা? এসব কথা পুরনো হয়ে গেছে মা। ওকে, আগামী সপ্তাহে কয়েকদিন ছুটি আছে, তখন আমি তোমাকে আমাদের বাসায় নিয়ে যাব। যাবে তো মা? কিন্তু বাড়ির সবাই কি আমাকে আপনার মেয়ে হিসেবে মেনে নেবে? ওখানে গেলে তুমি মা পাবে, ছোট বোন পাবে, ভাবি, ভাই সব পাবে। যাবে না? যাব, আমি অবশ্যই যাব। ওয়ালাইকুম আসসালাম। তুমি নিশ্চয়ই চাও। হ্যাঁ। অনেক কথা শুনেছি তোমার। বসো। এই তোমরা কে কোথায় আছো? এসো। তা এখন বলো,
সম্পর্কে কে তোমার কি হন? ইনি তো অবশ্যই আমার মা। ও হচ্ছে ছোট বোন সুমি। আর ইনি নিশ্চয়ই ভাবি। একদম ঠিক। চলো আমরা ফ্রেশ হয়ে নিই, তারপর গল্প করব, কেমন? যাও ফ্রেশ হও। সবাইকে পেয়ে আবার আমাকে ভুলে যেও না কিন্তু। চলো। তোর বড় বোন। হ্যাঁ, চারক কিন্তু সত্যি খুব সুন্দর বাবা। কি ব্যাপার নতুন নন্দিনী, বসে বসে কি ভাবছো? কিছু না ভাবি, তোমার সাথে গল্প করতে এলাম। ঠিক, আমরা আজকে অনেক গল্প করব, তোমার গল্প শুনবো, ঠিক আছে? আচ্ছা ভাবি, তুমি তো দেখতে খুব সুন্দর, চুলগুলো ওভাবে ঢেকে রাখো কেন? চোখের নিচে কত কালি জমেছে, মনে হয় অনেকদিন কোনো যত্ন করো না, তাই না? আচ্ছা তোমাকে দেখতে এমন লাগে কেন? তোমার কি শরীর খারাপ? তেমন কিছুই না, তোমার গল্প বলো, আজকে শুধু তোমার গল্প শুনবো, পরে সব কথা হবে। হ্যাঁ, কদিন কিন্তু তোমাকে আমি খুব জ্বালিয়ে মারবো ভাবি। হ্যাঁ মা, সরি, তোমাকে তো আসলে বলতেই ভুলে গিয়েছি। হ্যাঁ, আমরা ঠিকঠাক মতো পৌঁছেছি। জানো মা, এ বাড়িতে এসে আমি একদম তোমার মতো মমতা মেয়ে একটা মা পেয়েছি, ছোট্ট একটা বোন পেয়েছি, আর পেয়েছি মিষ্টি একটা ভাবিকে। আর বাবার কথা তো তোমাকে আগেই বলেছি, ওনাকে পেয়ে তো আমি মনে হচ্ছে সবই পেয়ে গিয়েছি। ছোটবেলায় বাবাকে হারানোর পর তো বাবার আদর কি সেটাই ভুলে গিয়েছিলাম। যাই হোক মা, তোমার কথা বলো তো, কি করছো তুমি এখন? মা, তোমার সাথে আমি পরে কথা বলি। ভাবি, ছবিতে তোমার পাশে এই উনিকে? এটা ওই তো আমার স্বামী সেলিম। তোমার স্বামী? তুমি তোকে দেখোইনি, এখনো পরিচয় হয়নি, চিনবে কি করে? তোমার স্বামী এখন কোথায়? ঢাকায় থাকে, এখন অফিসে। ভাবি, আমি একটু আসছি। আচ্ছা, তোমার মেয়ে কি রান্না বান্না কিছু পারে?
নাকি শ্বশুরবাড়ি থেকে কান্না টান্না করবে? মেয়ে তো তোমার, ছেলেটা কিন্তু আমার। ও তাই নাকি? এসো, চলো, বস বসো। বস। তোমরা কি আমাকে নিয়ে কথা বলছিলে? হ্যাঁ, জি। বলছিলাম যে তুই রান্না টান্না কিছু পারিস কিনা। না পারলেও কিছু আসে যায় না, পারলেও কিছু আসে যায় না। আচ্ছা বাবা, তোমরা কি মনে করো আমি কিচ্ছু পারি না? না না, সুমি কিন্তু এখন অনেক কিছু পারে, সে তো অনেক কিছু শিখেছে। আরে ওর পারার তো দরকার নেই। এখন অবস্থাটা কি হয়েছে জানো, যে ছেলে বুড়ো যুবক যুবতী সবাই করে কি ইউটিউব দেখে রান্না করে ফেলে এবং চমৎকার নিজেরা বসে সেটা নিয়ে খেতে বসে। রাখো তোমার ইউটিউব। আমি কি ইউটিউব দেখে রান্না শিখেছি নাকি? আমার রান্না অখাদ্য? সেলিম তো এখনো আসছে না, এত দেরি করছে কেন? ওই যে ভাইয়া এলো বোধহয়। যা তুই যা, গেটটা খুলে দিয়ে আয়। আচ্ছা বাবা, আজকে ভাইয়াকে সারপ্রাইজ দিতে আমি গেট না খুলে যদি চারু আপু গেট খোলে? আমি গেট খুলবো? কেন, অসুবিধা কি? তুমি যাও না। না মানে উনি যদি আমাকে দেখে ভয় পান? তুমি কি বাঘ ভল্লুক কিছু নাকি যে ভয় পেয়ে যাবে তোমাকে দেখে? একদম ঠিক আপু, তুমি কি বাঘ নাকি ভাল্লুক যে তোমাকে দেখে ভাইয়া ভয় পাবে? না মানে অপরিচিত কাউকে দেখে তো ভয় পাওয়াটা অস্বাভাবিক কিছু না। ভয় পেলে পাক, দরজা আজকে তোমাকেই খুলতে হবে। আমি যাবো সাথে, পারবে না যেতে? না ঠিক আছে, আমি খুলছি। চারু আপু দরজা খুলতে লাগুক, আমি বরং বাবা ততক্ষণ তোমার মাথায় একটু তেল লাগিয়ে দিই। হুম। কিরে, কেমন ছিলে তুই? শুধুই তোমার অপেক্ষা। তুমি? এত অবাক হচ্ছ কেন? তুমি তো ঠিক জায়গায় ঠিক ঠিকানায় এসে পৌঁছেছো। না মানে এটা 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 কেমন করে সম্ভব? তোমার মতো পুরুষের পক্ষে সব কিছু করা সম্ভব। কি বলছো তুমি এসব? কেন তুমি আমার সাথে প্রতারণা করলে? কেন বিশ্বাসঘাতকতা করলে? কেন আমার জীবনটা নিয়ে খেললে তুমি? আরে কি আসলে, তুমি আমার কথা একটু শুনবে তো? তোমাকে আমি এমন শাস্তি দেব যা তুমি কল্পনাও করতে পারবে না। আরে কি শাস্তির কথা? তোমার ভণ্ডামির কথা আমি সবাইকে জানাবো, বিশেষ করে তোমার ওই সোজা সরল বাবা। তাকে জানাবো তুমি কত বড় বহুরূপী। আরে বাবা, তুমি আমার কথা একটু শুনবে তো নাকি? যে কোনো একজনকে তোমার জীবন থেকে সরিয়ে দিতে হবে। তোমার জীবনে হয় আমি থাকবো, না হলে সঞ্জিতা থাকবে। দুজন নারীর জীবন তুমি একসাথে নষ্ট করতে পারো না। আরে বাবা, যে নেই তাকে আমি জীবন থেকে সরাবো কি হবে? মানে সঞ্জিদা মানে আমার দ্বিতীয় স্ত্রী, ও তো ক্যান্সারের পেশেন্ট। ও মাত্র আর কয়েকদিনই বাঁচবে। তুমি এসব কি বলছো? হ্যাঁ, তুমি আমার কথাটা একটু সময় নিয়ে মন দিয়ে শোনো। আমি আর সঞ্জিদা আমরা ছোটোবেলার বন্ধু। আমরা একই স্কুলে পড়েছি, কলেজ এবং ইউনিভার্সিটিতেও। আমরা একই কোম্পানিতে চাকরিও করি। মানে আমার পোস্টিং হয়েছিল সিরাজগঞ্জ ও ঢাকায়। ওই তো সমস্ত কিছু ম্যানেজ করে আমাকে ঢাকায় পোস্টিং করে নিয়ে আসে। সঞ্জিদা যেমন আমার খুব ভালো বন্ধু, তেমনি আমার বাবা ওর বাবাও খুব ভালো বন্ধু ছিলেন। ইউনিভার্সিটিতে পড়ার সময় সঞ্জিদার বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর থেকে সঞ্জিদা আমাদের ফ্যামিলির সঙ্গে এত বেশি মানে এমনভাবে জড়িয়ে যায়। শোনো, অনেকেই না ভুল করতো, মানে অনেকেই ভাবতো যে আমাদের মাঝে প্রেম। এই বিষয় নিয়ে আমরাও কথা বলেছিলাম। পর আমরা ভেবে বের করেছি যে না, আমাদের মাঝে কোনো প্রেম নেই। আমরা ভীষণ ভীষণ ভালো বন্ধু। আচ্ছা, তো তোমাকে আমি একবার বলেছিলাম না যে আমার এক বন্ধু খুব অসুস্থ? তারপরেই সঞ্জিদার মা আমাকে ফোন করে বলে যে ওর ক্যান্সার 3rd স্টেজ। তখন আমি সমস্ত কিছু ফেলে পাগলের মতো ছুটে যাই। তখন আমি আমার ফোনটা হারিয়ে ফেলি। তারপরে এমন একটা পরিস্থিতি তৈরি হলো যে আমি সঞ্জিদাকে বিয়ে করতে বাধ্য হলাম। সঞ্জীব, আরে কাঁদিস না, দেখি সব ঠিক হয়ে যাবে, কিচ্ছু হবে না তোর।
মা, আন্টি, সেলিমের জন্য একটা মেয়ে দেখো। আমি আমার সবচেয়ে প্রিয় বন্ধুর বউ দেখে যেতে চাই। আমার তো সেই সৌভাগ্য হলো না স্বামী সন্তান নিয়ে এই জীবনটা আনন্দ উপভোগ করব। আরে পাগলের মতো তুই এসব কি বলছিস? সঞ্জিমা, এভাবে বলো না। তুমি কি চাও আমাকে বলো, কি চাও তুমি? আন্টি, এই পৃথিবীতে তো মানুষের সব চাও পূরণ হয় না। না মা, মা তুই চুপ কর, এইভাবে বলিস না। এইভাবে বললে আমি সহ্য করতে পারি না মা, চুপ কর। বলো মা, তোমার কি চাই? কি পেলে তুমি খুশি হবে বলো। এই পৃথিবীতে কি এমন কেউ আছে যে নিজের সুস্থ সুন্দর জীবন ছেড়ে আমার মতো এরকম একটা অভাগা মৃত্যু পথযাত্রী মেয়েকে বিয়ে করে আমাকে শান্তি দেবে? আছে, আছে, সেখানে আছে। সেলিমকে তোমার বিয়ে করতে আপত্তি নেই তো? মা, তুমি এসব কি বলছো? সানজি আমার বন্ধু। আমি ঠিকই বলছি। তুই কেমন বন্ধু আজকে সেটা প্রমাণিত হবে। বন্ধু কাকে বলে সেটা তুই প্রমাণ করবি। তুই আমার সন্তান, আমি তোর সুখ ভবিষ্যতের কথা ভাবিনি। কেন জানিস? আমি এই মেয়েটাকে অন্তর থেকে, মন থেকে ভালোবাসি। এই মেয়েটার শেষ ইচ্ছাটা তুই পূরণ করতে পারবি না? তোর বন্ধুর শেষ ইচ্ছা পূরণ করতে পারবি না? মা, আমিও সানজিকে অবশ্যই ভালোবাসি। আমি কখনো ওকে আমার স্ত্রী হিসেবে কল্পনাও করিনি। ও আমার বন্ধু। সানজি তোর যেরকম বন্ধু ছিল সেরকমই থাকবে। তোদের মধ্যে তুই সম্পর্কই থাকবে। শুধু ওকে তুই বউ হিসেবে গ্রহণ কর বাবা। আর এই ইচ্ছাটা তুই ছাড়া কেউ পূরণ করতে পারবে না। আন্টি, আন্টি, সেলিমের সিদ্ধান্ত ওকে নিজেকে নিতে দে। আমি আর কয়দিন বাঁচবো? আমার স্বপ্ন পূরণ হলেই কি, আর না হলেই বাকি। 3 মাস পর তোর আমাকে নিয়ে কারো ভাবতে হবে না। চুপ কর। তারপর মা হাসপাতাল থেকে সানজিদাকে আমাদের বাড়িতে নিয়ে আসে। সামাজিকভাবে, পারিবারিকভাবে আমার স্ত্রী হিসেবে মা সানজিদাকে বরণ করে নেয়। বিশ্বাস করো, আমরা এক ঘরে থেকেছি, কিন্তু আমরা কোনোদিন এক বিছানায় ঘুমাইনি। এটা কেউ জানে না, আমার মা বাবা কেউ জানে না। আমি ভেবেছি যে আচ্ছা আর কটা দিনই তো ও বাঁচবে, এই কটা দিন সে এই ইয়েটুকু। চারু, বিশ্বাস করো, আমি যেমন তোমারই ছিলাম, তোমারই আছি, তোমারই থাকবো। মাত্র তো কটা দিন, এই কটা দিন তুমি যদি একটু মানিয়ে। তুমি যা করতে পেরেছো তা সবাই করতে পারে না। মা যেরকম করে ভাবতে পেরেছেন সবাই সেভাবে ভাবতে পারে না। যে কটা দিন সানজি আমাদের মাঝে আছে, আমি সেবা করে, ভালোবেসে, যত্ন করে ওকে বুকে আগলে রাখতে চাই। তোমাদের যাবার দরকারটা কি? মনের ভেতরটা একেবারেই ভালো লাগছে না, খুব অস্থির লাগছে। তাই ভাবলাম কালকে দেবার সময় আমরা সবাই একসাথে থাকবো। মেয়েটার মুখের দিকে তাকালে ভেতরটা একেবারে হু হু করে ওঠে। আমার মেয়ের জীবনের শেষ মুহূর্তে
তোমাদের মতো বাবা মাকে পেয়েছে। তোমাদের কারো ফোন পেলে আমি ভয়ে অস্থির হয়ে যেতাম, মনে হতো এই বুঝে আমার মেয়ে পৃথিবীতে আর নেই। আমি তোমাকে বারবার ফোন করে আসতে বলেছি এই কারণে যে সঞ্জির শেষ কটা দিন তুমি যেন তার সাথে থাকতে পারো। সুমি, সবাইকে একটু ডেকে নিয়ে আয় না। বাবা মা তোমরা তাড়াতাড়ি এসো, ভাবি তোমাদের ডাকছে। কি হয়েছে মা? মা খুব খারাপ লাগছে মা? না মা, না মা, আমি ভালো আছি, আমি অনেক ভালো আছি মা। মা, আমি সেলিমকে বলেছিলাম তোমাকে ফোন করে ডেকে নিয়ে আসতে, আর সবাইকে এখানে ডেকেছি আমার কিছু কথা বলার জন্য। কি বলতে চাও মা, বলো। মা, তোমরা দুজনই আমার মা। আমি জানি আল্লাহর পরিকল্পনা খুব সুন্দর, আর অল্প কদিনের মধ্যে আল্লাহ আমাকে তার কাছে নিয়ে যাবে। আর সেজন্যই তো এক সঞ্জিদাকে তার কাছে নিয়ে গেলে আরেক সঞ্জিদাকে ফিরিয়ে দেবেন বলে অন্য আরেকজনকে তোমাদের মাঝে পাঠিয়েছেন। কার কথা বলছিস সেবা? এতদিন এত আদর যত্ন স্নেহ মায়া দিয়ে যাকে তুমি মেয়ের আসনে বসিয়েছ, সে শুধু তোমার মেয়ে নয় বাবা, তোমাদের পুত্রবধূ। কি বলছিস তুই? কাল যখন সেলিম এলো, চারু গেট খুলতে গিয়েছিল মনে আছে? তখন ওদের মাঝে কি কি কথা হয় আমি সব শুনেছি। সে অনেক কথা বাবা, অনেক। আমার বলার মতো ধৈর্য নয়।